বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট রেখে আরোপীয় সংশোধন। জোট করলেও ব্যবহার করতে হবে নিজস্ব প্রতীক। আসন ভিত্তিক ভোট ও ফল বাতিলের ক্ষমতায় ফিরল ইসিতে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে নেওয়া হয়নি পরামর্শ। তৈরি হয়েছে একটি দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে। অভিযোগ এনসিপির। শাপলা পিলখানা হত্যাকাণ্ড ইস্যু না থাকায় ক্ষোভ। নির্বাচনের তোড়জোড় শুরু হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া ১৫০০ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বড় ধরনের ঝুঁকির আশঙ্কা। ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ। মোট ভোটার ৩৯,৭৭৫ জন। আবাসন সংকট, মানহীন খাবার সহ রয়েছে নানা সমস্যা। সমাধানে সক্ষম প্রার্থীকেই ভোট দেবেন শিক্ষার্থীরা। এবং মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ বন্ধ হয়েছে ৪ বার। রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট বাণিজ্যেই দায়ী দাবি বায়রার। প্রধান উপদেষ্টা সফরে সমস্যা সমাধানের আশা। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট রেখে আরপিও সংশোধন করেছে নির্বাচন কমিশন। প্রায় ৮ ঘন্টার বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে ৫ বছরের মধ্যে সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। জোট করে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। আরও জানান, আসন ভিত্তিক ভোট বাতিলের এখতিয়ার ইসির হাতে ফেরানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনবিধি ঢেলে সাজাচ্ছে ইসি। এরই অংশ হিসেবে সোমবার আবারও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আলোচনায় বসেন সিইসি ও অন্যান্য কমিশনাররা। প্রায় ৮ ঘন্টার বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কমিশন। সন্ধ্যায় গণপ্রতিনিধিত্ব আদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে রাখা হয়েছে না ভোটের বিধান। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। বলেন, বিভিন্ন দল মিলে জোট করলেও প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় প্রমাণ মিললে সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। স্ব প্রতীক নিয়েই নির্বাচন করবে দল, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দরখাস্ত যদি নাকচ হয় তাহলে ১৫ দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই নির্বাচন কমিশন তাদেরকে পত্র দিবে। ২ জন প্রার্থীর সমান ভোট পেলে পুনরায় নির্বাচন হবে সেই আসনে। বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প। আসন ভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা ইসিতে ফেরানো হয়েছে আরপিওতে। ভোটের সংখ্যা ২ জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। কমিশনার আরও জানান, ৮৪টি নতুন দলের মধ্যে প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে ২২টি। ৮৩টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপত্তি এসেছে। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রে ফেরা বাধাগ্রস্ত করতে ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশ পুনর্গঠন করবে বিএনপি। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শহর জুড়ে উৎসবের আমেজ। সোমবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে কনভেনশন সেন্টারে জড়ো হন হাজারো নেতাকর্মী। বিকেলে সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন সহজ হবে না। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী নির্বাচন
বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। 1 বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, এত সহজ হবে না। যতই সহজ মনে করছেন, যত সহজ মনে করছেন, পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা। দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ভেঙে পড়া দেশ নতুন করে গড়ে তোলা হবে। বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। জনগণের আস্থা ও বিশ্বাস যেন নষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, নওগাঁ। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার পরামর্শ নেয়নি বলে অভিযোগ করেছে অভ্যুত্থানকারী তরুণদের দল এনসিপি। নেতারা বলছেন, একটি দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে তৈরি করা হয়েছে ঘোষণাপত্র। বাস্তবায়ন প্রক্রিয়া অমীমাংসিত রাখা সংস্কার নিয়ে সরকারের ঐক্যমত্য তৈরির প্রচেষ্টার সঙ্গেও সাংঘর্ষিক। সরকারের সার্বিক কর্মকাণ্ডে নির্বাচনকে মুখ্য করে তোলা হচ্ছে বলেও মনে করেন এনসিপি নেতারা। হাসান আলীর প্রতিবেদন। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের দাবি তোলেন অভ্যুত্থানকারীরা। সোচ্চার হয় আন্দোলনের তরুণ নায়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। অভ্যুত্থানের পক্ষের সব শক্তির দাবির পরিপ্রেক্ষিতে 5 আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় এনসিপি। শাপলা পিলখানা হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণাপত্রে না থাকায় ক্ষুব্ধ দলটি। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া সংসদের উপর ছাড়তে রাজি নয় এনসিপি। সরকারের সার্বিক কর্মকাণ্ডকে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলার প্রক্রিয়া হিসেবে দেখছেন এনসিপির এই নেতা। বাংলাদেশে আগেও গণঅভ্যুত্থান হয়েছে, ওই অভ্যুত্থানের চুক্তিপত্র যেহেতু ভঙ্গ হয়েছে, এইখানে আবার চুক্তিপত্র হচ্ছে। স্বভাবতই আমাদের পূর্বতন মেমোরিগুলো ফেরত আসছে এবং আমরা কিন্তু এক ধরনের আশঙ্কার মধ্যে আছি। একটা সময় ছিল গণঅভ্যুত্থানের স্পিরিটটাই আমাদের কাছে মূল লক্ষ্য ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে নির্বাচনকে মুখ্য করে তোলার একটা প্রক্রিয়া, এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশটা তো প্রায় 7-8 মাস ধরে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেনের অভিযোগ, ঘোষণাপত্র চূড়ান্ত করতে পরামর্শ নেয়নি সরকার। একটি দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে তৈরি হয়েছে ঘোষণাপত্র। কয়েকবারই তাদের সঙ্গে খসড়া ড্রাফট সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু যখন একেবারে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার সময় আসে তার আগের কয়েকদিন আমাদের সঙ্গে একেবারেই কোনো যোগাযোগ করা হয়নি। একটা দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে এই জিনিসটা তৈরি করা হয়েছে। সংস্কারকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সেই ফোরামের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নিজেই আর একটা ফোরামে গিয়ে কিভাবে সংবিধানের মধ্যে এটা প্রযুক্ত হবে সেই ব্যাপারে যখন একটা ক্লিয়ার কাট ডিসিশন তিনি জানিয়ে দেন, তখন কিন্তু এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে। জুলাই ঘোষণাপত্রের 28টি পয়েন্টে আন্দোলনকারীদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতির পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আইনি সুরক্ষার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে 1947-এর ইতিহাস, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা সহ নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্তির দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে বিডিআর কল্যাণ পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠকরা। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা। অনুষ্ঠানে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র ভারতের পরামর্শে তৈরি করা হয়েছে। এ সময় নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান তিনি। একই অনুষ্ঠানে নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতার ফল 24-এর গণ অভ্যুত্থান, তাই জুলাই ঘোষণাপত্রে নিরাপদ সড়ক আন্দোলনকে অন্তর্ভুক্ত করতে হবে। বক্তারা আরও বলেন, কোনো একটি রাজনৈতিক দলকে খুশি করতেই তৈরি করা হয়েছে এমন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র ভারতের
ফেডারেশনে তৈরি করা হয়েছে। যদি এই ঘোষণাপত্র বাংলাদেশে তৈরি করা হতেন তাহলে সর্বপ্রথম এই ঘোষণাপত্রে পিলখানার হত্যাকাণ্ড এবং আলেম হত্যা করেছেন শাপলা চত্বরে, এই দুইটা বিষয় সর্বপ্রথম এটাতে সংযুক্ত থাকতেন। এখনো পর্যন্ত আমাদের অনেক ভাই বিনা অপরাধে কারাগারে বন্দী অবস্থায় আছেন। আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের 1 বছর পরবর্তী সময়ে কিভাবে করে বর্তমান যে রাজনৈতিক বিভিন্ন দল বা রাজনৈতিক কিছু দলের ইচ্ছার কাছে আমাদের ছাত্র জনতার যে অবদান, সেই অবদানকে ঘোষণাপত্রতে কটাক্ষ করা হচ্ছে। নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি সন্তুষ্ট নন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া প্রায় 1,500 অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার। ভোটের আগেই লুট হওয়া সহ অবৈধ সব অস্ত্র উদ্ধারে সক্রিয় থাকার দাবি পুলিশের। বিশ্লেষকরা মনে করেন পুরস্কারের ঘোষণা দিয়ে অস্ত্র উদ্ধার সম্ভব নয়, প্রয়োজন সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই। আগামী ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার চিন্তাও করছে সরকার। আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব। 5 আগস্টের আগে পরে থানা ও ফাঁড়ি মিলে পুলিশের মোট 574টি স্থাপনায় হামলা ও লুটপাট হয়। খোয়া যায় রাষ্ট্রের 5,500-এর বেশি অস্ত্র এবং 6.5 লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ। গেল সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে ফেরত আসে 4,000-এর বেশি অস্ত্র এবং প্রায় 4 লাখ রাউন্ড গোলাবারুদ। তবে এখনও উদ্ধার হয়নি প্রায় 1,500 আগ্নেয়াস্ত্র। জুলাই আগস্টের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় 1900-র কাছাকাছি অস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা এবং পুলিশ স্থাপনা থেকে। তোর মধ্যে 1200 বা তার একটু অধিক ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা আশা করি নির্বাচনের আগে একটা সুন্দর এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ব শর্ত যেগুলো সেগুলো আমরা পুরোপুরি পূরণ করতে সক্ষম হব। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারলে শান্তিপূর্ণ ভোট গ্রহণে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই অস্ত্রগুলো তো যারা অপরাধপ্রবণ ব্যক্তি কিংবা যে সমস্ত মানুষ এই অস্ত্রগুলোকে পুঁজি করে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করা, অপরাধ কাজে এই অস্ত্রগুলোকে ভাড়া দেওয়া, এই ধরনের মানুষের হাতেই অস্ত্রগুলো আছে। এই বিষয়টিকে টার্গেট করে অভিযান পরিচালনা সেনাবাহিনীকে এককভাবে দায়িত্ব দেওয়া উচিত। অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা পুলিশের কাছে ইতিবাচক মনে হলেও এমন উদ্যোগ কাজে আসবে না বলে মত অপরাধ বিশেষজ্ঞের। এটা তো অবশ্যই একটা ইতিবাচক একটা ঘোষণা আমরা মনে করি, কারণ এর ফলে হয়তো অনেকেই যাদের এই সংক্রান্ত তথ্য আছে তারা এগুলো পুলিশের নিকট তারা শেয়ার করবেন এবং আমরা এই সংক্রান্ত তথ্যগুলো পেলে এই সব অস্ত্র উদ্ধারে আমাদের জন্য সহায়ক হবে। 1 বছর পরে পুরস্কারের ঘোষণা খুব একটা বেশি কাজে দিবে না, তবে এটি একটি কৌশল। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অস্ত্রগুলো যাদের হাতে আছে বলে আমরা অনুমান করছি, সেটা যত অর্থই হোক তারা সেই পুরস্কারে সাড়া দিবে না। জাতীয় নির্বাচনের আগে সব ধরনের অস্ত্র উদ্ধারের আশা পুলিশ বিভাগের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মৌচাকে বেসরকারি মেডিকেলের বেসমেন্টে পার্ক করা প্রাইভেট কারের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির মালিককে তলব করা হয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জট খোলার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর। তার শেষে সৌরভ চলে গেলে পার্কিংয়ে ফিরে যান মিজান। এরপরে গাড়ি থেকে আর কাউকে নামতে দেখা যায়নি। সোমবার দুপুর 11:15টার দিকে পার্কিং পরিদর্শনে গিয়ে ওই গাড়ির ভেতর 2 জনের মৃতদেহ দেখতে পান প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। তাৎক্ষণিক জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। হাসপাতালের অপর কর্মী জানান সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পার্কিংয়ে প্রবেশ করেন মিজান ও জাকির। আমি বেসমেন্টে যখন নিচে যাওয়ার পরে দেখি গাড়ির ভিতরে 2 জন লোক শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত। যখন আমি কোনো রেসপন্স পাই না তখন আমি
ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়। পিছনে যে শোয়া অবস্থায় আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। গাড়ি যখন প্রবেশ করে তখন তো ওই ড্রাইভারের সাথে কথা বলছি, তখন তো ওদেরকে ভালো মনে হচ্ছে, তখন ওরকম কিছু মনে হয় না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট, সংগ্রহ করে আলামত ও ডিজিটাল ফুটপ্রিন্ট। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পুলিশ বলছে ভাড়ায় চালিত গাড়িটি রোগী নিয়ে নোয়াখালীর চাটখিলে যাবার কথা ছিল। গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিং এর জন্য, আর দুইজন এখানে থাকে, একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। দুইজন রিসেপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিং এর ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে মনে কথা হয়েছে। এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে। সিসিটিভির ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্রুত রহস্যময় এই মৃত্যুর কারণ উদ্ঘাটন করা হবে বলে জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি, করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। শ্রোতাল শেষে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। পুলিশ জানায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে মাদক কারবারিরা। এর আগে সোমবার দুপুরে জেনেভা ক্যাম্প এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। সোমবার রাত ৮টার পর শুরু হয় এ অভিযান। তল্লাশি চালানো হয় ক্যাম্পের অলিগলি, চেক করা হয় সন্দেহজনক বাসাবাড়ি, ঘর এবং বাসিন্দাদের। এ সময় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটকও করে যৌথ বাহিনী। অভিযান শেষে আটককৃতদের নিয়ে যায় সেনাবাহিনী। এর আগে বিকেল ৪টায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতে নাতে আটক করে। আটক ফয়সাল ও সেলিম স্থানীয় মাদক কারবারি বলে জানায় পুলিশ আরও জানায় মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তাদের ধরতে অভিযান চলবে বলেও জানানো হয়। প্রতিদিন অভিযান চলে, যখনই অভিযান হয় যাদের পাই আমরা ধরি, আমরা চলে গেলে এরা আবার দেখেন এক একটা সব দেখেন, এটা একটা মানে এখানে মনে হয় জিন বাস করে, সেকেন্ডের মধ্যে হারায় যায়। এরপর থেকে তো আরো ড্রাস্টিক্যালি অভিযান চলবে। আপনারা জানেন যে আমরা যৌথ বাহিনীর সাথে কথা বলেছি, র্যাবের সাথে কথা বলেছি, এটা আরো ব্যাপক আকারে এখানে চলবে। এদিকে দুপুরে মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নামে ২০ বছরের এক তরুণ নিহত হয়। এরপর থেকে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মহল্লার ছেলেরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এরকম করে মারছে, পাওয়া যায় না, মরে গেছে গা, একবারই শেষ করে হালাইছে ছিল। এটা আমরা বিচার চাই। এটা কোন এখানে মিলে মারছে, ওদের বাসা যত লোক সব মারছে। জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সোমবার দিনব্যাপী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে দুই গ্রুপের সংঘর্ষের পর রাতে সেনা, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। তাদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে ব্রিফিংয়ে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। বলেন, অনেককেই আটক করা হয়েছিল, তাদের মধ্যে থেকে প্রাথমিক তদন্ত শেষে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর বাকিরা নিরপরাধ হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে দুপুরে সংঘর্ষে একজন মারা যাবার পর এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও হেলমেট উদ্ধার করা হয়। যৌথ অভিযানে আমার সাথে র্যাব ছিল, পুলিশ সদস্য ছিল এবং আমরা যৌথ অভিযান করে প্রথমে সন্দেহভাজন ৩৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তারপর আমরা আমাদেরকে সেনা ক্যাম্পে এনে ওনাদের সবাইকে ভেরিফিকেশন করি। আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় ১৩ থেকে ১৪ জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই ১৪ জনকে গ্রেপ্তার দেখাচ্ছি।
মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান ও আশপাশের এলাকায় ফের বেড়েছে ছিনতাই। সামুরাই চাপাতি হাতে দিনে দুপুরে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। সম্প্রতি ছিনতাইয়ের শিকার হন পাঠাও ও সিঙ্গার শোরুমের 2 কর্মী। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর এসব এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী বলছেন, ছিনতাই আতঙ্কে সন্ধ্যার পর বাসা থেকেই বের হচ্ছেন না তারা। সৌরভ হোসেনের সম্রাটের ক্যামেরায় মাসুদুর রহমানের রিপোর্ট। আমি যদি কিছু বলি ওখানে আমাকে মানে কোপ দেবে বা এরকম বলছে যে তুই দাঁড়া এখানে, কিছু লড়লে শেষ তুই। তো ওখানে আমি ওটা দেখার পর আর কি করার আছে, পরে আমি দাঁড়াইছিলাম তো নিয়ে গেছে আমার। একজনের 1.5 লাখ টাকা না কয় লাখ টাকা লয়ে গেছে। চা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান সবগুলোতেই চলতে আছে বেশি। ঠিক মতন থাকতে পারছে না ভাড়াইটারা, যারা গাড়ি চালায় এরাও থাকতে পারে না। একটু দূরেই চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল। এখানেও প্রকাশ্যে চলে ছিনতাই। আতঙ্কে এসব এলাকার মানুষ এখন সন্ধ্যার পর বাইরে বের হতে যেমন ভয় পান, তেমনি অন্য এলাকা থেকেও আসতে আতঙ্ক কাজ করে নগরবাসীর মধ্যে। চলাফেরা করা সন্ধ্যার পরেই আসলে খুবই ডেঞ্জারাস, খুবই একটা ভয়ের ব্যাপার। মোহাম্মদপুর যাবো না ভাই, যাবো না। কেন? ওই এলাকায় ছিনতাই, এবং শুধু তাই নয়, আবার যদি গাড়িও পাইলেও অনেক ভাড়া নেয় বেশি। রাতের বেলা বেশি টহল জোরদার করে, তখন ঘটনাগুলো কিন্তু আবার দিনের বেলা ঘটার একটা প্রবণতা দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আমরা দিন রাত 24 ঘন্টায় এই বিষয়টি নজরদারিতে রাখছি, স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পেরেছি। হয়তো বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটছে, কিন্তু আগামীতে আমরা আশা করি যে আমাদের তৎপরতা এরকম জোরদার রাখলে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক আসবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান ও এর আশপাশের এলাকার বেশিরভাগ ছিনতাইয়ে কবজিকাটা আনোয়ার গ্যাংয়ের সদস্যরা জড়িত। বসিলা গার্ডেন সিটি ও চন্দ্রিমা মডেল টাউনের এই সংযোগ সেতুটি এখন আতঙ্কের নাম। দিনে কিংবা রাতে হরহামেশাই এখানে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। নিয়মিত টহলের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজাকারদের ফাঁসি দিয়েছি, এবার ওদেরও ছাড়ব না। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 2024 সালের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে এ কথা বলেন শেখ হাসিনা। তাদের এই কথোপকথন ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 14 জুলাই 2024 গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। ওই দিন রাত 11টা 28 মিনিট 43 সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা। এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছিল দুজনের তা সামনে আসেনি। সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন, প্রত্যেক হল থেকেই তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, রাজু ভাস্কর্য ও মল চত্বরে জড়ো হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, বাসা প্রোটেকশনের কথা বলে দিছি। এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। এবার শেখ হাসিনার জবাব, রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না। কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল। শেখ হাসিনা বলেন, ব্যবস্থা করছি, সব ক্যাম্পাসে বিজিবি, র্যাব, পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে। এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল। জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা। বলেন, রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। মাকসুদ কামালও বলেন, ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। শেখ হাসিনাও সায় দেন, বলেন, আজকে সহ্য করার পরে সবাইকে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেয়ার নেবে। ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামায় গুলি করে মেরে ফেলা হয়েছিল, এ প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনায় দিয়েছিলেন শেখ হাসিনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হলফনামায় তথ্য গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দুদকের মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে এ কথা জানান দুদক কর্মকর্তারা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে প্লট বরাদ্দ দেয়। রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের পৃথক ৩ কর্মকর্তা। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে জানান দুদকের আইনজীবী। শেখ হাসিনার ধানমন্ডিতে যে সুদাসদন সেটা তার হাজব্যান্ডের নামে। পরিবারের কোনো সদস্যর কোনো বাড়ি থাকে বা প্লট থাকে তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না এবং তার পাবে না। আবেদন করলো সেটা বাতিলযোগ্য। এবং সে এফিডেভিটে যে উল্লেখ করছে সেখানে সে বলেছে যে ঢাকা নারায়ণগঞ্জ কোথাও তার কোনো গাড়ি কিছু নেই, বাড়ি নেই, প্লট নেই। দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বাংলাদেশিদের চিকিৎসা সেবায় ঢাকা থেকে 2 ঘন্টার দূরত্বে চীনের কুনমিংয়ে বিশেষ ব্যবস্থা। খরচ কম হলেই ভিসা জটিলতা, খাবার নিয়ে ভোগান্তি, সমস্যা সমাধানে কাজ চলছে। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এছাড়া হলের নোটিশ বোর্ডেও তালিকা প্রকাশ করা হয়। এবার মোট ভোটার ৩৯,৭৭৫। এর মধ্যে ছাত্রী ভোটারের সংখ্যা ১৮,৯০২ আর ছাত্র ভোটার ২০,৮৭৩। শতকরা হিসেবে ছাত্র ভোটার ৫২.৪৮% আর ছাত্রী ৪৭.৫২%। হল ভিত্তিক সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে আর সবচেয়ে কম ভোটার সলিমুল্লাহ মুসলিম হলে। এর আগে চিফ রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও মামলায় অভিযুক্ত বা বহিষ্কৃত কেউ থাকলে তথ্য প্রদানের ভিত্তিতে আর তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। অপ্রতুল আবাসন, মানহীন খাবার ও গবেষণার পর্যাপ্ত সুযোগ না থাকা সহ নানা সংকটে ভুগছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীরা বলছেন, আবাসন সংকট সমাধান ও গবেষণার সুযোগ সৃষ্টিসহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্ষম প্রার্থীকেই প্রতিনিধি নির্বাচন করবেন তারা। আর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র সংগঠনের আগ্রহী প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। মঞ্জুর রহমানের ছবিতে শাকির আহমেদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দা, জরাজীর্ণ ভবনের ছাদ কয়েকটি লোহার পাইপে ভর করে টিকে আছে, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কাও রয়েছে। অথচ প্রতিদিন এই বারান্দা দিয়েই যাতায়াত করেন শত শত শিক্ষার্থী। শুধু এসএম হল নয়, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল এখন ঝুঁকিপূর্ণ। আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থীদের। আমাদের হলে এখন অবস্থা আমরা এইটা লক্ষ্য করে দেখতে পারি যে এই যে অবস্থাগুলো হয়ে আছে এখানে, এটা তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এটা কিন্তু অনেক দিন ধরে এই অবস্থা হয়ে আছে। আমাদের হলে বিল্ডিংটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন বিল্ডিং আমরা চাচ্ছিলাম। তো সেদিক থেকে যেন আমাদের হলের প্রতিনিধিরা যেন এই দিকটা নজর দেয়।
নোংরা পরিবেশের পাশাপাশি আবাসিক হলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়াগুলোতে খাবারের মান নিয়েও আছে প্রশ্ন। একদিকে শিক্ষার্থীদের যেমন পুষ্টির ঘাটতিতে পড়তে হচ্ছে, অন্যদিকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ডাইনিং সমস্যা, অর্থাৎ খাবার দাবার যে মৌলিক যে চাওয়া পাওয়া সেটা কিন্তু আমরা পর্যাপ্ত পাচ্ছি না। 40,000 শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির আসন সংখ্যা মাত্র 2,000। তাই গবেষণা তো দূরের কথা, বিভাগীয় পড়াশোনা আর চাকরির প্রস্তুতিতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে আন্তর্জাতিক মানদণ্ডে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারছে না বিশ্ববিদ্যালয়টি। ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষিত প্রার্থীকেই হল ও কেন্দ্রীয় সংসদে ভোট দেবেন তারা। এখানে অমুক হল, তমুক হল, অমুক ভাই তমুক ভাই করে করে যে তারা মিছিল করে আসছে, এগুলো তো খুবই রিসেন্ট হিস্ট্রি। তো ওই ট্রমা তো আমাদের স্মৃতি থেকে সরে যায় নাই। 42,000 ছাত্রের মধ্যে 2,000 ছাত্র ধারণ ক্ষমতা সম্পন্ন একটা লাইব্রেরি। ছাত্র সংগঠনগুলো বলছে, ডাকসু নির্বাচনে তাদের ইশতেহারে থাকবে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। আর নির্বাচিত হলে সিনেট সহ বিভিন্ন ফোরামে আলোচনার মাধ্যমে আদায় করা হবে শিক্ষার্থীদের অধিকার। খাবারের দামগুলো যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং সহনীয় পর্যায়ের মধ্যে থেকেও যে খাবারের পরিমাণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হয় সেটার উপরে আমরা জোর দেব। আবাসন সমস্যা, ক্যান্টিনের সমস্যা এবং পরিবহনের সমস্যা, এইগুলোই তো সাধারণত মূল সমস্যা। তো এই জায়গাগুলোতে ছাত্র শিবির সম্পূর্ণ ফোকাস দিয়েই কাজ করবে। ছাত্র সংসদ তো আছেই, আমাদের সাংগঠনিকভাবেও আমরা কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসে, কেন্দ্রীয় সংসদের 38টি টিম আছে বাংলাদেশে, সারা বাংলাদেশে কাজ করছে। আমরা কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসেই ছাত্রদের সংকট সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ও কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। একবার দুইবার নয়, 4 বার বন্ধ হয়েছে বাংলাদেশের চতুর্থ বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ। এর বড় কারণ রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বাণিজ্য, এমন দাবি স্বয়ং বায়রার। গেল বছর কুয়ালালামপুরগামী বিমানে ওঠার আগ মুহূর্তে এয়ারপোর্ট থেকে ফিরতে বাধ্য হয়েছেন 18,000 শ্রমিক। এসব কিছুরই অবসান ঘটবে প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া সফরে। খুলবে বন্ধ দরজা, এমন আশা তাদের। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। হাসান আলী ঋণ করে 2024 সালে 5,60,000 টাকা দেন ত্রিবেণী ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সিকে। বিনিময়ে 5 বার পেয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানের ভুয়া টিকিট। আজও মেলেনি কুয়ালালামপুর যাওয়ার সুযোগ। দেনা পরিশোধ করতে না পেরে ফিরছেন না বাড়ি। রাজধানীতে পণ্য ফেরি করে পার করছেন জীবন। মালয়েশিয়ার কলিংটা খুলে দেয় সরকার, গেছে যদি সিন্ডিকেট মুক্ত করে আমাদের 18,000 কর্মী যারা আটকা পড়ে আছে সবাই যদি যেতে পারে, সবারই উপকার। বাংলাদেশের চতুর্থ শীর্ষ শ্রমবাজার মালয়েশিয়া, অথচ বাংলাদেশি শ্রমিকদের জন্য গেল বছরের 1 জুন থেকে বন্ধ দেশটির দরজা। এর মধ্যে 2 দফা বৈঠকও করেছে ঢাকা কুয়ালালামপুর, যদিও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। যারা গেছেন শ্রম বিক্রি করে স্বজনদের মুখে হাসি ফোটাতে, তাদের অনেকেও ভালো নেই দেশটিতে। প্রতিনিয়ত ইমিগ্রেশন, পুলিশ, বিভিন্ন ডিফেন্সের অভিযান চলতেছে। এই অভিযানের ক্ষেত্রে তারা বাসা বাড়ি থাকতে পারতেছে না। সিন্ডিকেটের ফলে মাইগ্রেশন কস্ট বেড়ে যায় এবং বাংলাদেশকে মালয়েশিয়াতে একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। এই যে যাওয়ার অপেক্ষায় থেকে গত বছর 31 মে শাহজালাল এয়ারপোর্ট থেকে ফিরে এলো 18,000 শ্রমিক, কিংবা যারা গিয়ে পড়েছেন ভোগান্তিতে। এর বড় কারণ হিসেবে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যকে দায়ী করছেন বায়রার সাবেক এই নেতা। বাজারটি বারবার বন্ধের কারণ হিসেবেও সিন্ডিকেটকে সামনে আনছেন তিনি। সিন্ডিকেশন চক্রে 1,52,000 টাকা করে অতিরিক্ত চাঁদা দিতে হয়েছিল। এই যে অনিয়ম দুর্নীতিগুলো আগের সরকারের আমলে ছিল, যেখানে তাদের মন্ত্রী, এমপি এবং নেতারা জড়িত ছিল। বর্তমান সরকার সিন্ডিকেটকে কোনো সুযোগ না দিয়ে বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি সরকারের যৌক্তিক নির্ধারিত খরচে যেন কর্মী পাঠাতে পারে সেই ব্যবস্থা করবে। প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া সফরে খুলবে দেশটির শ্রমবাজার, এমন প্রত্যাশার সঙ্গে জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও চাহিদা যোগান তত্ত্বে ভর করে সরকারকে কৌশল সাজানোর তাগিদ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। প্রচুর ট্রাভেল এজেন্সিও কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে, সেই ভিসাটা নিয়ে ওখানে ইরেগুলার হয়ে যাচ্ছে এবং ইরেগুলারিটির মধ্যে দিয়ে সে ওখানে সার্ভাইভ করার চেষ্টা করছে। গত বছরের 31 মে মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য 7,869 জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করেছে মালয়েশিয়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা উন্মুক্ত করেছে চীন সরকার। ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে কুনমিং শহরের 6টি হাসপাতালে নিয়েছে বিশেষ ব্যবস্থা।
চলতি বছরের মার্চ থেকে 600 জনকে চিকিৎসা ভিসা দিয়েছে দেশটি। কম খরচের কারণে আগ্রহী থাকলেও ফ্লাইট স্বল্পতা, ভিসা জটিলতা, ভাষা ও খাবার নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। সংকট নিরসনে কাজ করছে সরকার। চীন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহি। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরকে বলা হয় বসন্তের শহর। সাজানো গোছানো পরিপাটি আর ফুলে ফলে সাজানো শহরটির দূরত্ব ঢাকা থেকে বিমানযোগে মাত্র 2 ঘন্টা। শহরে রয়েছে অত্যাধুনিক সব হাসপাতাল। এর মধ্যে 6টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত করেছে চীনা সরকার। মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহে চিকিৎসা ভিসা পেয়েছেন 600-রও বেশি বাঙালি। এনভায়রনমেন্ট ভালো, তারপরে হচ্ছে সার্ভিস ভালো, তারপরে এদের আপনার উন্নত প্রযুক্তি দ্বারা এরা রোগ নির্ণয় করে। এদের হেল্প এত, এরকম ডাক্তাররা পর্যন্ত নিজেরা নার্সিং করেন, ডাক্তাররা পর্যন্ত বেড পরিষ্কার করে দেয়, আর সিস্টারদের তো তুলনা নাই। এখানে যেহেতু একটু রোবোটিক্স বিষয় একটু ভালো স্পার্ট, ওই জন্য এখানে আসে। ট্রিটমেন্ট চালু হয়েছে আর কি, আজকে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলতেছে, সবগুলোই ভালো। ভারত, থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের তুলনায় চীনের হাসপাতালে খরচ কিছুটা কম বলছেন সেবা গ্রহীতারা। হার্ট, চোখ, ক্যান্সার সহ জটিল রোগের ফলপ্রসূ সেবায় তারা খুশি। বাংলাদেশে যেরকম আপনাদের নর্মাল সিট ভাড়া, কেবিন ভাড়া যেরকম হয় সেরকম কম্পেয়ার করলে এটাও সেম। এখানে সব হসপিটালের কস্টিং সিমিলার। কোনো হসপিটালের ধরেন একটা সার্জারি করলো কোথাও বেশি কোথাও কম এরকম না। ইন্ডিয়ার সাথে যদি তুলনা করি তবে এখানকার চিকিৎসা ইন্ডিয়ার থেকে অনেক হাজার গুণ ভালো। রোগীদের খাবার, আবাসন সহ বিভিন্ন ধরনের সহায়তা দিতে কুনমিংয়ে কয়েকটি সহায়তা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশি নাগরিকরা। বাংলাদেশি থাকা খাওয়ার লোকজনের জন্য আমরা ব্যবস্থা করছি, আমাদের হোটেল আছে, ইভেন আমাদের খাবার বাঙালি হালাল খাবারের ব্যবস্থাটা আমরা আছে। খাবার এবং থাকা সব মিলে হচ্ছে আমাদের প্রায় 6-6.5 মতো মানে খরচ হচ্ছে। ঢাকা কুনমিং একটি মাত্র ফ্লাইট চালু থাকায় ভাড়া কিছুটা বেশি। চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম কুনমিং আরও একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব। একাধিক ফ্লাইট যাতে সরকার চালু থাকে সে বিষয়েও বাংলাদেশের সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি এবছরের শেষ নাগাদ চট্টগ্রাম কুনমিং রুটটি চালু হয়ে যাবে এবং তাতে ব্যবসায়ী সহ বাংলাদেশের চিকিৎসা প্রত্যাশী মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে। কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশি কনসুলার জেনারেল জানান, চিকিৎসা ভিসার আবেদন বাড়াই দ্রুত সময়ে ভিসা দিতে কার্যকর উদ্যোগ নিয়েছে চীন সরকার। চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন যে তারা জরুরি ক্ষেত্রে একদিনের মধ্যেও ভিসা দিয়ে দিবেন এবং তারা গ্রিন চ্যানেল চালু করেছেন, ভিসা প্রক্রিয়াকরণটা সহজ করে দিয়েছেন এবং অনেক রিকোয়ারমেন্ট তারা শিথিল করে দিয়েছেন। ভাষা, খাবার ও যোগাযোগ বিড়ম্বনা দূর করতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান সেবা প্রত্যাশীদের। চিকিৎসা খরচ কিছুটা কম, আবার বিমানযোগে ঢাকা কুনমিং মাত্র 2 ঘন্টার ফ্লাইট, ফলে সহজেই বাংলাদেশি রোগীরা চিকিৎসা নিতে পারেন চীনের কুনমিংয়ের এই হাসপাতালগুলোতে। তবে এই জন্য ঢাকা টু কুনমিং আরও বেশি ফ্লাইট চালুর পাশাপাশি ভিসা পদ্ধতি আরও সহজীকরণের দাবি চিকিৎসা প্রার্থীদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, কুনমিং, চীন। অবশেষে পাইপলাইনের মাধ্যমে এক অঞ্চল থেকে ভিন্ন অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে মাত্র 12 ঘন্টায় 50 লাখ লিটার তেল সরবরাহ করা হবে ঢাকা অঞ্চলে। আর 3,653 কোটি টাকার এই প্রকল্প আগামী 16 আগস্ট চালু হচ্ছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ইতিমধ্যে প্রি কমিশনিংয়ের পাশাপাশি সেন্ট্রাল অটোমেশন, টেলিকমিউনিকেশন এবং ফাইন টিউনিংয়ের কাজ শেষ করে আনা হয়েছে। পরীক্ষামূলকভাবে 3 কোটি লিটার তেলও প্রবেশ করানো হয়েছে পাইপলাইনে। আগে 100-র বেশি কোস্টাল শিপ দিয়ে এসব জ্বালানি তেল পরিবহন করা হলো, এখন তা পাইপের মাধ্যমেই হবে, আর তাতে সময় কমবে অন্তত 1.5 দিন। রিফাইন্ড ডিজেল প্রথম নিয়ে আসা হবে পদ্মা, মেঘনা, যমুনার এই 9টি ট্যাঙ্কে। এরপর সে ডিজেল আনা হবে এই ড্যাসপাস টার্মিনালে। এই ড্যাসপাস টার্মিনাল থেকেই এইসব ডিজেল পাম্পিংয়ের মাধ্যমে পাঠানো হবে কুমিল্লা হয়ে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লায়। আর এতে বছরে সাশ্রয় হবে অন্তত 300 কোটি টাকা।
2018 সালের অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে শুরু হওয়া 3,653 কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চ মাসে। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত 16 ইঞ্চি ব্যাসার্ধের 242 কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত 10 ইঞ্চি ব্যাসার্ধের আরও 8 কিলোমিটার পাইপ বসানো হয়েছে। কুমিল্লায় পেট্রোলিয়াম ডিপো স্থাপন ছাড়াও সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের এবং ফতুল্লায় যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের রিজার্ভার বসানো হয়েছে। নারায়ণগঞ্জের একটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ আর একটা হচ্ছে ফতুল্লা, সেখানকার ডিপো থেকে এই পাইপলাইন আমরা বিভিন্ন ডিপোতে শর্ট ডিস্টেন্স ডিপোতে পাঠাতে পারবো, যেমন বাঘাবাড়ি পাঠাতে পারবো, আশুগঞ্জে ভৈরব পাঠাতে পারবো। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়া পর্যন্ত প্রায় 48 ঘন্টা সময় লাগে, এখন 12 ঘন্টার ভিতর চলে যাবে। পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়ন করা এই প্রকল্পে সংযোজন করা হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি। বিশেষ করে পতেঙ্গার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো পাইপলাইনের তেল সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বছরের এই প্রকল্পের মাধ্যমে আয় হবে 326 কোটি টাকা। এর মধ্যে 90 কোটি টাকা সংরক্ষণ খরচ হলো, সাশ্রয় হবে অন্তত 234 কোটি টাকা বলছেন বিপিসির কর্মকর্তারা। এই পাইপলাইনে যখন পাম্প করে ওইখানে রিসিভ করবে, এখানে ফ্লো মিটার আছে যে কত মেট্রিক টন তেল আমি দিলাম, কত মেট্রিক টন তেল রিসিভ করব, এটার আবার দাম আছে, তো এটা তো আমার ইম্পোর্টেড তেল, এই হিসাবের বিষয়গুলো আছে, সব কিছুই কিন্তু আপনি কম্পিউটারে দেখে করবেন। দেশের মোট চাহিদার 30% জ্বালানি তেল ব্যবহার ঢাকা ও তার আশপাশের অঞ্চলে। প্রথম পর্যায়ে বছরে 15 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হলো। পরবর্তীতে এই লাইন বাঘাবাড়ি, আশুগঞ্জ এবং ভৈরব পর্যন্ত বিস্তৃত করা হবে। আর জ্বালানি তেল সরবরাহ 6 লাখ মেট্রিক টন বাড়িয়ে করা হবে 21 লাখ মেট্রিক টন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গেল অর্থবছর পণ্য রক্ষণাবেক্ষণ করে 78 কোটি টাকা আয় করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ, যা এক বছর আগের তুলনায় প্রায় 6.5 কোটি বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছেন, স্বচ্ছতা আর জবাবদিহিতা বাড়ায় আয় বেড়েছে। এতে কর্তৃপক্ষ তুষ্ট হলেও বন্দর ব্যবহারের সুযোগ সুবিধা না বাড়ায় ক্ষুব্ধ আমদানি রপ্তানিকারকরা। বেনাপোল থেকে আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্য থেকে কাস্টমসের পাশাপাশি পণ্য রক্ষণাবেক্ষণ বাবদও অর্থ আদায় করে থাকে বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য, এ বন্দর দিয়ে 2024-25 অর্থ বছরে 95,899টি ট্রাকের মাধ্যমে ভারত থেকে আমদানি হয়েছে 20,11,267 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। আর 47,437টি ট্রাকে ভারতে রপ্তানি হয় 4,21,713 মেট্রিক টন পণ্য। আর এসব পণ্য রক্ষণাবেক্ষণের জন্য বন্দর আদায় করেছে 78,54,51,638 কোটি টাকা, যেখানে আগের বছর আদায় হয়েছে 71,52,844 টাকা। কর্তৃপক্ষ বলছে, পণ্য পরিমাপে কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন ঘটেছে বন্দরের আয়ে। স্থলবন্দর এর কর্মকর্তা কর্মচারীরা ঐকান্তিকভাবে কাজ করেছে। এখানকার সমস্ত শ্রমিক এবং যারা বিভিন্নভাবে এই বন্দরের সাথে সংশ্লিষ্ট প্রায় 23টি সংগঠন সবাই ঐকান্তিকভাবে কাজ করেছে। আয় বৃদ্ধিতে কর্তৃপক্ষ তুষ্ট হলেও বন্দর ব্যবস্থাপনা নিয়ে বহুমুখী অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। আমার শ্রমিকদের কাজ করার টাইম 8 ঘন্টা, কিন্তু আমার শ্রমিকরা কাজ করে 24 ঘন্টা। সামান্য কিছু বৃষ্টি হলেই বন্দরে সেটে পানি জমে আমাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় 30 লাখ মেট্রিক টন পণ্যের আমদানি রপ্তানি হয়। সময় সংবাদ, বেনাপোল। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি মাস থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হবে দেশের 55 লাখ পরিবারকে। সোমবার সকালে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউসে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সারা দেশে 55 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে চাল পাবে 15 টাকা কেজিতে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস চলবে। আবার ডিসেম্বর, জানুয়ারি বন্ধ থাকবে, দেশে ফসলের মৌসুম। ফেব্রুয়ারি মাস 2 মাস চলবে। এই 6 মাস চলবে। 55 লাখ লোক পাবে মাসে 30 কেজি করে। আজকের দিনে সকালের মজুদ
21,80,000 মেট্রিক টন খাদ্য আমাদের মজুদের মধ্যে আছে। মসজিদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ বার্তা সমাজে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নূতন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম ওলামাদের অবদান সোনার করে লিখে রাখার মতো। বাংলাদেশে যে কোনো সময় দুর্যোগ এসেছে, বিপদ এসেছে, আলেম ওলামারা জনগণের সাথে মিলে ময়দানে থেকেছেন। আগামী দিনেও আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আলেম ওলামা মাশায়েখ যারা আছেন, ছাত্র শিক্ষক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, দেশের সেবার জন্য তারা নিজেরা তৈরি আছেন এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন। নির্বাচনের আগে সব বাহিনীর সমন্বয়ে স্পেশাল ফোর্স গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার সকালে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শ্রমিকরা ছিনতাই চাঁদাবাজিতে জড়িত হয়েছে। সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার এমন বক্তব্যের নিন্দাও জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের দাবি, প্রকৃত অপরাধীদের প্রশ্রয় দিতেই ঢালাওভাবে শ্রমিকদের উপর অপরাধের দায় চাপানো হচ্ছে। এই আইন শৃঙ্খলার যে অবস্থা, এতে করে আমরা নির্বাচনী কর্মকাণ্ড সঠিকভাবে করতে পারবো কি পারবো না, এ নিয়ে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, সিভিল প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে সামনে সকল রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? আর্মি মাঠে থাকার পরেও অপরাধীদের দৌরাত্ম এত বাড়লো কেন? মুন্সিগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। র্যালিটি শ্রীনগর বাজার প্রদক্ষিণ শেষে ছনবাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। আয়োজনটি ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায়। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম ফজলুর রহমান পটলের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নিজ বাসভবন বনশ্রীতে সোমবার বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা ফজলুর রহমান পটল নাটোর 1 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। 2016 সালের 11 আগস্ট ভারতের কলকাতার রবীন্দ্র সদন হাসপাতালে 66 বছর বয়সে মারা যান তিনি। বিগত সময়ে দায়িত্ব পালন করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 5 উপাচার্যের 4 জনেই দুর্নীতিসহ বিভিন্ন মামলায় আসামি। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক লেজুর বৃত্তির কারণেই ভিসিদের দুর্নীতি অনেকটা নিয়মে পরিণত হয়েছিল বলে মনে করেন এলাকাবাসী। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2008 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয় রংপুর বিশ্ববিদ্যালয়। পরের বছর এর নাম পরিবর্তন করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে উপাচার্যদের দুর্নীতির কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছে নবীনে বিশ্ববিদ্যালয়টি। সাবেক উপাচার্য ডক্টর আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নিয়োগের অভিযোগ রয়েছে। 2013 সালে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি। সাবেক উপাচার্য এ.কে.এম. নুরুন্নবী ও ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে প্রকল্পের নকশা পরিবর্তন এবং উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ ছাড়াও নানা অনিয়মের অভিযোগে মামলা করেছে দুদক। এরই মধ্যে গ্রেফতারও হয়েছেন কলিমুল্লাহ। আর সাবেক উপাচার্য হাসিবুর রশিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি। যারা সবচেয়ে বেশি দায়িত্বহীন তারাই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালনের জায়গায়
বিগত দিনে বিশেষ করে আওয়ামী দুঃশাসনের সময়কালে তারা এই প্রতিষ্ঠানের প্রধান জায়গাগুলোতে তাদের বসিয়ে দিয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন ভিসিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শুধু ভিসি না, একটা চক্র, যে চক্র শিক্ষার প্রসারের চেয়ে নিজের প্রমোশন কিভাবে হবে, নিয়োগ বাণিজ্য কিভাবে হবে, কে কত সুবিধা নেবে, এই নিয়ে ব্যস্ত হয়। ফলে রংপুরবাসীর দীর্ঘদিনের যে লড়াই সংগ্রামের ফসল রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন অঙ্কুরে মারা যায়। বর্তমানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 8,500 আর শিক্ষক রয়েছেন 195 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 1 বছরের বেশি সময় ধরে ওষুধ সরবরাহ বন্ধ রংপুর বিভাগের 440টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। সঙ্গে রয়েছে চরম জনবল সংকটও। এর কারণে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। সেবা বঞ্চিত হচ্ছেন তৃণমূলের নাগরিকরা। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের ইকোরচালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শুধু প্রসূতি সেবা ছাড়া কোনো চিকিৎসা পান না বাসিন্দারা। অথচ এই কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা সহ অন্তত 23 ধরনের ওষুধ দেওয়ার কথা। একই অবস্থা আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। একসময় প্রসূতি সেবা চালু থাকলেও এখন সেটিও বন্ধ। ওষুধ ও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। এখানে ডাক্তারও নাই, ঔষধও নাই, তো এটা থেকে লাভ কি? যে ওষুধ বরাদ্দ না থাকলে কি দেবে? সেবা নেওয়ার জন্য আসতেছি, কিছু পাচ্ছি না। বড় ডাক্তার নাই, মানুষ খুব দুর্ভোগের ব্যাপারে আছে। এখানে এমবিবিএস ডাক্তার বসলে আমাদের এলাকাবাসী সবাই ভালো হবে। রংপুর বিভাগের 440টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে 1 বছরের বেশি সময় ধরে। 24টি মেডিকেল অফিসারের পদ থাকলেও তা দীর্ঘদিন ধরে শূন্য। এছাড়া জনবল সংকট রয়েছে অন্যান্য পদেও। 6 মাস হলো আমাদের ওষুধ নাই। সম্প্রতি ইভেন গর্ভনিরোধক যে সামগ্রী, সেখানেও আমাদের কিছু সংকট চলছিল। সম্প্রতি আমরা পরিকন্ডমের ক্ষেত্রে, আমরা ইনজেকশনের ক্ষেত্রে কিছু আমরা উপকরণ পেয়েছি, তাও পরিমাণের তুলনায় আসলে অল্প। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটি হয়তো খুব দ্রুতই নিরসন হবে। কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে আছে এটি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে রংপুর বিভাগের ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু হয় 90 দশকে। বর্তমানে যার 90% কার্যক্রম বন্ধ রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হঠাৎ বেড়ে চলা সহিংসতায় আতঙ্কিত সাধারণ মানুষ। পাল্টাপাল্টি দোষারোপ আর সাধারণ জনতার বিক্ষোভে উত্তাল শহরটি। মার্কিন সরকার বলছে বাইরের উস্কানিদাতারাই এর জন্য দায়ী। বিরোধীরা বলছে প্রশাসনের ব্যর্থতাই এর জন্য দায়ী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জাতীয় গার্ড ডাকার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিনে ওয়াশিংটন ডিসিতে সহিংসতার মাত্রা চোখে পড়ার মতো বেড়েছে। দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ আর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো শহর অস্থির হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। বিশেষ করে পুলিশের ওপর ফেডারেল নিয়ন্ত্রণ আর ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণার পর শহরে শুরু হয়েছে বিক্ষোভ। মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই সহিংসতার পেছনে বাইরের কিছু গ্রুপ পরিকল্পিতভাবে অরাজকতা ছড়াচ্ছে। কিন্তু সমালোচকরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির ঘাটতি আর প্রশাসনের গাফিলতি সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের দাবি দোষারোপ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান শিগগিরই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পামবন্ডি প্রশাসনের পক্ষে সাফাই গিয়ে বলেন বাইরের উগ্রবাদীদের পরিকল্পিত সহিংসতা, এটি স্থানীয় বিক্ষোভ নয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেত বলেন তিনি চান প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিক। প্রয়োজনে কারফিউ এবং সামরিক সহায়তা দিয়ে শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হোক। ইতোমধ্যে ট্রাম্প একটি নির্বাহী আদেশে ফেডারেল ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। সরকারের দৃঢ় ইচ্ছা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ।
তবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে। প্রবাসীরা পরবর্তী যে কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি সাদিকের রিপোর্ট। বাংলাদেশ দূতাবাসে রেমিটেন্স যোদ্ধা দিবস এবং ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ বলেন, সরকারের দৃঢ় ইচ্ছা সত্ত্বেও আগামী ফেব্রুয়ারির নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রবাসীদের ভোট দেওয়ার পরিবেশ পুরোপুরি তৈরি হয়নি, তবে পরবর্তী নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগে অংশ নিতে পারবেন। তারেক আহমেদ আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ফিলিপিন্সে প্রবাসীরা শুধু প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন। বাংলাদেশের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ৩০০ সংসদীয় আসনের ব্যালট স্থাপন করতে হবে, তা বেশ জটিল। আমাদের যেহেতু অনেক বড় জনগোষ্ঠী এখানে থাকে, ১২ লক্ষ, আমি ধারণা করি যে ৩০০টা কনস্টিটিউয়েন্সির ভোটারই আমাদের এই দেশে থাকে। তো আমরা এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এই সময়ের মধ্যে এটি করা যাবে এটার ব্যাপারে আমি আপনাদেরকে আশা দিতে পারছি না। অনুষ্ঠানে গ্রাফিতি প্রদর্শনী ও জুলাই অনির্বাণে চিত্র প্রদর্শনী সহ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে আমিরাতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীরা অংশ নেন। ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। শিবলি সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য আবারও সুখবর দিল কুয়েত। এখন থেকে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বৈধ রেসিডেন্স পারমিটধারী কুয়েতে পৌঁছেই পাবেন অন অ্যারাইভাল ভিসা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরেই কুয়েত পরিকল্পনা করছিল তাদের পর্যটন খাতকে আরও খোলাখুলি করার। আগে শুধু নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরাই পেত কুয়েত ভ্রমণের সুযোগ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এবার সেই সীমাবদ্ধতা ভেঙে নতুন এক সুযোগ খুলে দিল কুয়েত। ১৯৮১ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন মোট ৬টি দেশ নিয়ে গঠিত হয় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। আর নতুন নিয়মে জিসিসি অঞ্চলের যে কোনো দেশে ৬ মাস বা তার বেশি বৈধ রেসিডেন্স পারমিট থাকা বিদেশিরা কুয়েতে পৌঁছেই সরাসরি এয়ারপোর্ট বা স্থলবন্দর থেকে পাবেন পর্যটন ভিসা। প্রবাসীরা বলছেন, এখন কুয়েত যাওয়া অনেক সহজ হবে, যা ব্যবসা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়কেও নতুন দিক দেবে। সম্প্রতি কুয়েতে পোর্ট ভিসা চালু করার ফলে আমাদের যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা ইচ্ছা করলে আমাদের সাথে এসে দেখা করতে পারবে। আপনার ৬ মাসের আকামা থাকলে যে কোন টাইমে কুয়েতে ঢুকতে পারবো, তাদের জন্য ভিসা ফ্রি। বিশেষজ্ঞরা মনে করছেন এটা কুয়েতের পর্যটন খাতে বড় এক মাইল ফলক। আতিথেয়তা, হোটেল, পরিবহন ও বিনোদন শিল্পে এর ইতিবাচক প্রভাব পড়বে। কুয়েত সরকার বেশ কয়েক বছর ধরে পর্যটন বৈচিত্র্যকরণে কাজ করছে, আর এই নতুন ভিসা নীতি সেই প্রচেষ্টার অংশ। মধ্যপ্রাচ্যের জিসিসি অঞ্চলের জন্য এই খোলা দরজা নীতি শুধু কুয়েতের আন্তর্জাতিক ভাবমূর্তিকেই নয়, আঞ্চলিক অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে বলে মনে করেন বিশ্লেষকরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও অনেক বাংলাদেশি হয়ে যাচ্ছেন অবৈধ অভিবাসী। এছাড়া ভূমধ্য সাগর পাড়ি দিয়ে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধভাবে জীবনযাপন করছেন দেশটিতে। তারা সবাই তাকিয়ে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফরের দিকে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি ইতালি পাড়ি দেন বৈধ অবৈধ নানা উপায়ে। পর্যটন, হোটেল শ্রমিক ও কৃষির মতো সিজনাল ভিসা এসে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধ হয়ে গেছে। তাদের হাতে বৈধ কোনো স্টে পারমিট নেই। কেউ কেউ কাজ পেয়েছেন, কিন্তু অনেকেই বেকার। চলতি মাসেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকায় সফরের কথা রয়েছে, যার অপেক্ষায় রয়েছেন এসব অভিবাসী। আমরা যেহেতু সবাই বৈধ ভিসা নিয়ে এসেছি, আমরা অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে কখনো ইতালি আসতাম না। যে ইতালির প্রধানমন্ত্রী আমাদের দেশে যাবেন, আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসবেন, যদি আমাদের এই প্রধান উপদেষ্টা যদি তার সাথে এই বিষয়ে আলোচনা করে, তাহলে আমরা ভুক্তভোগী হাজার হাজার বাংলাদেশি
উপকৃত হব। করোনা মহামারীর সময় ইতালির সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লক্ষাধিক বাংলাদেশি এসে থমকে যান। জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে এসে বর্তমানে তারা অবৈধ অবস্থায় রয়েছেন। চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত মাত্র ৭ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ১১,৮৬৬ বাংলাদেশি। এছাড়া রোমানিয়া, আলবেনিয়া ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকেও সড়ক পথে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছেন অনেকে। ইতালি সরকার অবৈধদের বৈধ করার কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবৈধই থাকতে হচ্ছে। আমাদের চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের কাজের ব্যবস্থা নাই, আমরা খুব অসহায় অবস্থায় আছি। 6 মাসের মধ্যে আমাদের ডকুমেন্টের ব্যবস্থা করে দিবে, কিন্তু আজকে 2 বছর হয়ে যায়, আমাদের ডকুমেন্ট করে দেওয়া হয় না। বৈধভাবে আসা বাংলাদেশিরা সরকারকে তাদের সমস্যা জানাতে 14 আগস্ট থেকে আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন সাংবাদিক সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা করবেন বলে জানা গেছে। সময় সংবাদ, ইতালি। কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা সামাজিক কাজের মাধ্যমে দেশ ও প্রবাসে তাদের সুনাম গড়ে তুলেছেন। বিশেষ করে রক্তদান কর্মসূচি তাদের এক অনন্য উদ্যোগ হিসেবে পরিচিত। মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কুয়েত শাখা সোমবার বিকেলে কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংক জাবরিয়ায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ছিলেন ম্যানেজিং ট্রাস্টি ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এই সংগঠনের শাখা রয়েছে। শতাধিক সদস্য এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় এ কাজের খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ফ্রান্সের আটলান্টিক উপকূলে শতবর্ষী লবণ উৎপাদনের ঐতিহ্য এখনও টিকিয়ে রেখেছেন স্থানীয় লবণ চাষিরা। তাদের মতে লবণ উৎপাদনে তাদের তাপের চেয়ে বাতাসই বেশি প্রয়োজন। ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলে বাতসুর্মের অঞ্চলে শতাব্দী প্রাচীন পদ্ধতিতে লবণ সংগ্রহ চলছে। স্থানীয় সময় রোববার বাতাসের জোরে সাগরের পানি শুকিয়ে লবণ ক্ষেতের ধার ঘেঁষে সাদা সাদা লবণের স্তূপ সাজালেন স্থানীয় লবণ চাষিরা। চাষিরা জানান, খোলা পুকুরে জমে ওঠা লবণ কণাগুলো গরমে শুকালেও আসল প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বাতাস। কারণ বাতাসে লবণের পানি দ্রুত শুকিয়ে যায়, ফলে পুকুরের লবণাক্ততা অনায়াসে বেড়ে যায়। বাতাস আর সাগরের পানি এই দুই মিলে গড়ে ওঠে ফ্রান্সের বিখ্যাত ফ্লাওয়ার অফ সল্ট। প্রাচীন পদ্ধতিতে প্রথমে সমুদ্রের পানি আনা হয়, এরপর প্রাকৃতিক বাতাস আর রোদে ধীরে ধীরে বাষ্পীভূত হয় পানি। উপরে পাতলা লবণের আস্তরণ তৈরি হলে সাবধানে তুলে নেওয়া হয়, যে প্রক্রিয়াকে বলা হয় ফ্লাওয়ার অফ সল্ট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফিনল্যান্ডের ঐতিহাসিক শহর তুর্কুর এক মহিমান্বিত স্থাপনার নাম তুর্কু ক্যাথেড্রাল। 1300 শতকের নির্মিত এই চার্চ যেমনি ধর্মীয় স্থান, তেমনি ফিনল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। প্রায় 85 মিটার উঁচু এই টাওয়ার ফিনল্যান্ডের আকাশ রেখাকে শাসন করছে। প্রতিটি ইট আর খোদাই যেন শতাব্দীর পুরনো গল্প নিয়ে দাঁড়িয়ে। তুর্কু শহরের অরা নদীর পাড়ের ক্যাথিড্রালে ঐতিহাসিক এই ঘড়ি মনে করিয়ে দেয় সময়ের ধারায় হারিয়ে যাওয়া যুগান্তরের কথা। ভেতরে ঢুকতেই চোখে পড়ে গথিক স্থাপত্যের মহিমা। উঁচু খিলান, প্রশস্ত হল আর প্রার্থনার অনুষঙ্গগুলো অন্যরকম এক আবহে নিয়ে যায়। রঙিন কাচের জানালা দিয়ে আসা সূর্যের আলো তৈরি করে অপূর্ব রঙের ছটা। প্রতিটি জানালায় ফুটে আছে বাইবেলের কাহিনী ও শত বছরের পুরানো শিল্পকর্ম। দেয়ালে দেয়ালে মধ্যযুগের চিত্রকর্ম। করিডোর জুড়ে দাঁড়িয়ে সাধু ও ধর্মীয় ব্যক্তিত্বের মূর্তি। প্রতিটি কোণেই যেন অতীতের এক যাত্রা। ফিনল্যান্ডের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গির্জা হিসেবে তরুণ তুমিও কির্কো বা তুর্কু ক্যাথিড্রাল একটি অনন্য স্থাপনা। 1300 শতকের শেষ দিকে নির্মাণ। মধ্যযুগে ফিনল্যান্ডের রোমান ক্যাথলিক চার্চের প্রধান কেন্দ্র এবং আর্চ বিশপের আসন ছিল এখানেই। প্রতিদিনই অসংখ্য মানুষ আসে এই ক্যাথিড্রালে, কেউ প্রার্থনায়, কেউ ইতিহাস ও শিল্পকলা দর্শনে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, তুর্কু, ফিনল্যান্ড।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। নির্বাচনে আগ্রহী হলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন তিনি। তবে সাবেক সতীর্থ এবং সহকর্মী আমিনুল ইসলাম বুলবুলের ওপর পূর্ণ আস্থা রেখেছেন সৈয়দ আশরাফ। বর্তমান সময়ে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ না থাকাকে দেখছেন নিজের প্রধান নির্বাচনী চ্যালেঞ্জ হিসেবে। হতে পারবো না, ওটা পরের বিবেচনা, বাট আগে তো গিয়ে তো একটা চেষ্টা নেওয়া থাকবে। তো মাঠের বাইরে থেকে বলা যায় অনেক কিছুই, কিন্তু বাস্তবতা বুঝতে হলে নামতে হবে মাঠে। ক্রিকেটার, বিসিবির সাধারণ সম্পাদক, এসিসির প্রধান নির্বাহী হিসেবে সফলতার সঙ্গে ক্যারিয়ারের সময়গুলো কাটানোর পর এখন আবারও বিসিবিতে আসতে চান সৈয়দ আশরাফুল হক। বাইরে থেকে আর সমালোচনা নয়, ভেতরে এসে গোছাতে চান দেশের ক্রিকেটকে। তবে এতদিন বাইরে থাকার পর এখন আবার নতুন করে পুরানো জায়গায় ফিরতে চাওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি। এত বছর যে ইলেকশনগুলো হয়েছে এগুলো ওয়াজ অল লাইক এ সিন্ডিকেটেড ইলেকশনগুলো। আগে থেকেই জানতো কে কী হবে, কে না হবে, কে কী হবে। এবার যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে ইন পাওয়ার, আমি ভেবেছি যে এবার হয়তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। ফ্রি ফেয়ার ইলেকশনে আমি হারলাম কি জিতলাম, ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি তুল্য এই সংগঠকের আবারও মাঠে নামার এই স্পৃহা অবশ্য পছন্দ হচ্ছে না অনেকেরই। দীর্ঘদিন যে মাফিয়াতন্ত্র চলেছে বিসিবিতে, ক্রিকেট বোদ্ধাদের মতে এখনও সেখান থেকে মুক্তি মেলেনি। রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে তাদের অবস্থান। সঙ্গে আবার যুক্ত হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ। কাগজে কলমে আইসিসির অধিভুক্ত একটি স্বাধীন ফেডারেশন হলেও অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিসিবি হারিয়ে ফেলেছে তার স্বকীয়তা। কথায় কথায় পরিচালক বদল, প্রেসিডেন্টকে ছুঁড়ে ফেলার মতো ঘটনাও দেখা গেছে সাম্প্রতিক সময়ে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, ঠিকঠাক নির্বাচন হবে তো ক্রিকেট বোর্ডে, নাকি নতুন বোতলে দেখা যাবে সেই পুরানো মদ? প্রশ্নটা সৈয়দ আশরাফের। তাই তো পরিষ্কার জানালেন, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ থাকলে নির্বাচন করবেন না তিনি। এমনকি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনের লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন এই সংগঠক। ওই সিন্ডিকেটেড থাকে এবং যদি সরকারের যদি ইনফ্লুয়েন্স থাকে কিংবা ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে আমি করব না। বুলবুলের সাথে আমি খেলেছি, বুলবুল আমার সাথে কাজ করেছে ইন দ্য সেম অর্গানাইজেশন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। ও নিজে ইলেকশন করবে কিনা আমি জানি না, ও যদি ইলেকশন করে তাহলে আমি করব না। তবে নির্বাচন যদি করেনও সেখানে আশরাফুলের জন্য আছে বিশাল বাধা। 25 বছর আগে যেখানে রেখে গিয়েছিলেন বিসিবিকে, এখন আর সেখানে নেই দেশের ক্রিকেট নিয়ম তারা। কাউন্সিলর, ভোটার সবকিছুই বদলে গেছে এই বছরে। স্বাভাবিকভাবেই নতুন এই মানুষগুলোকে নিজের দিকে নিয়ে আসাকেই বড় চ্যালেঞ্জ মানছেন তিনি। প্রার্থীর পাসটা দেখবে এবং সে প্রার্থী থেকে ওটাকে বিবেচনা করে ভোট দেবে, ওই আশাতেই আমি করতে চাই আর কি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও 10 নম্বরে নেমে গেল বাংলাদেশ। পছন্দের ওয়ানডে ফরম্যাটেও এবার চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্বের সমীকরণ। র্যাঙ্কিংয়ে আগাতে না পারলে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। মানহীন ঘরোয়া ক্রিকেট, অভিজ্ঞদের বিদায় আর ক্রিকেট বোর্ডের পরিকল্পনার অভাব ছাপ ফেলছে টাইগারদের পারফরমেন্সে। ভাগ্য বদলাতে 26 ওডিআই পাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। বাংলাদেশ ক্রিকেট দল অজস্র ব্যর্থতার মাঝেও যে ফরম্যাটটায় মিলত একটুখানি স্বস্তি, সেটাও এখন অতীত। 2 মাসের ব্যবধানে আবারও র্যাঙ্কিংয়ের 10-এ টাইগাররা। টেস্ট টি20-র পরে একদিনের ক্রিকেটেও যেন কত অচেনা, এমনই অচেনা চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্ব খেলার। সোমবার আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী 10 নম্বরে অবস্থান বাংলাদেশের। রেটিং 77। তালিকার শীর্ষে ভারত, দুঃসময় কাটিয়ে 4-এ শ্রীলঙ্কা। আফগানরাও অবস্থান করছে 7-এ। অথচ বাংলাদেশ 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে কিনা তা নিয়েই করতে হচ্ছে হিসেব নিকেশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হবে 14 দলের। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল জায়গা পাবে সরাসরি। 2 আয়োজক দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের টিকিট নিশ্চিত। প্রোটিয়ারা যেহেতু টেবিলের 6-এ আছে, সে হিসেবে হয়তো 9 দলের খেলতে হবে না বাছাই পর্ব। প্রেক্ষাপটটা একই রকম থাকলেও বাংলাদেশের খেলতে হবে কোয়ালিফায়ার রাউন্ড।
2027 সালের 31শে মার্চের র্যাঙ্কিং অনুযায়ী করা হবে সে হিসেব। সে অনুযায়ী বাংলাদেশের সামনে এখনও আছে বেশ কিছু ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে এর আগে টাইগাররা খেলবে 26 ওয়ানডে, যার মধ্যে 11টাই র্যাঙ্কিংয়ের অধস্তন দলের বিপক্ষে। অর্থাৎ যেসব ম্যাচে জিতলেও রেটিং বাড়বে সামান্য, আর হারলে ক্ষতি বেশি। অথচ বছর দুয়েক আগেও এই ফরম্যাটে সেরা ছন্দে ছিল বাংলাদেশ। তামিম ইকবালের অধীনে 35 ম্যাচে 21 জয় পাওয়া লাল সবুজ শেষ 2 বছরে 34 ওয়ানডেতে জিতেছে মাত্র 9টি। যেখানে ভুগিয়েছে বেশি পরে বোলিং। 15 ম্যাচের 11 বারই রান ডিফেন্ড করতে পারেননি তাসকিন মোস্তাফিজরা। সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও এমন করুণ অবস্থার পেছনে কারণ আছে কয়েকটা। মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাবে ভুগছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটার তুলে আনার মূল মঞ্চটা ঢাকা প্রিমিয়ার লিগ। তবে মার্চের গরম আর রমজানের মাঝে বোলাররা দিতে পারেন না সর্বোচ্চ। শেষ 2 মৌসুমে বিদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তি না থাকায় প্রতিযোগিতা কমেছে আরও। দিবারাত্রির ম্যাচ না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ডিউ ফ্যাক্টর ভোগাচ্ছে বোলারদের। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সামনে তাই এখন চ্যালেঞ্জটা বেশি। দলকে একই সুতোয় গাঁথতে না পারলে 10 দলের বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশের। এর আগে কখনোই বাছাই পর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলেনি টিম টাইগার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ৪৬ কোটি টাকা বকেয়া দেখিয়ে ক্রিকেট বোর্ডের পাঠানো লিগ্যাল নোটিশের ভিত্তি নেই দাবি চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর। বলেন, হাইকোর্টের স্টে অর্ডারের মাঝে লিগ্যাল নোটিশ পাঠানো আদালত অবমাননার শামিল। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে 3.5 কোটি টাকায় সমঝোতা হয়েছিল বলেও দাবি করেন তিনি। বিপিএল-এর রেভিনিউয়ের পুরো শেয়ার পেলে বকেয়া পারিশ্রমিক ও বিল পরিশোধ করবেন। ড্রাফটের বাইরে চুক্তিবদ্ধ শহীদ আফ্রিদির পেমেন্টও দেয়নি চিটাগাং কিংস। তারপরও সমস্ত দায় বোর্ডের ওপর চাপিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। রাজধানীর একটি রেস্তোরাঁয় ছোট্ট এক রুমে সংবাদ সম্মেলনের আয়োজন সামির কাদের চৌধুরীর। বিপিএল এর বকেয়া ইস্যুতেও অভিযোগের পাহাড় চিটাগং কিংসের ওপর। চলমান বিতর্কে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই আয়োজন। গণমাধ্যমের সংখ্যা হয়তো বিতর্কের মাত্রা অনুধাবন করালো তাকে। তুলনামূলক বড় একটা রুমে স্থানান্তরিত হলো প্রেস ব্রিফিং। চিটাগং কিংসের প্রায় 1.5 কোটি টাকা বকেয়ার ব্যাপারে উল্টো ক্রিকেট বোর্ডকেই দায়ী করতে চাইলেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী। বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? মূল দায়টা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো। আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না। ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএল এর প্রথম 2 আসরে বকেয়া বাবদ 8 কোটি টাকার বেশি হিসেব তাকে পাঠানো হয়। ফ্র্যাঞ্চাইজি আবার 2.5 কোটির কিছু বেশি দেখিয়ে হিসাব পাঠায়। পরে যেটা 3.5 কোটিতে বনিবনা হয়। শর্ত ছিল বিপিএল এর 11তম আসর শুরুর আগেই তা পরিশোধ করতে হবে, কিন্তু সেটাও নাকি দেননি তিনি। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পর নতুন হিসাবে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়ায় 46 কোটি। ওখানে আপনার ইন্টারেস্টই আসে বোধহয় 38 কোটি টাকা, এরকম কিছু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। এটা বেআইনি। আমি একবার না বহুবার জানিয়েছি। যে কোনো মূল্যে বিপিএলকে সফল দেখাতে সবকিছু ক্লিয়ার না করলেও চিটাগং কিংসকে অংশ নিতে দিয়েছিল ফারুকের বোর্ড। আসর শুরুর পর আবারও পেমেন্ট ইস্যুতে 9-6 করেন সামির কাদের। মেন্টর শহীদ আফ্রিদি ও কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরদের ব্যক্তিগতভাবে ডেকে এনে সব টাকা দেননি। হেড কোচ শন টেইট এবং ড্রাফট থেকে চুক্তিবদ্ধ একাধিক ক্রিকেটারের পারিশ্রমিকও রয়ে গেছে বকেয়া। সেগুলো পরিশোধে এখন বিপিএল এর রেভিনিউয়ের দিকে তাকিয়ে ফ্র্যাঞ্চাইজিটি। আমি যদি 60-70-80% পেয়েও যাই, আই থিঙ্ক আই এম ভেরি লাকি। ওনারা কি পেমেন্টস করবে ওটা আমি এখনো জানি না। ওটার উপর নির্ভর করে হয়তো বা আমার কিছু টাকা ওখানে বাকি থাকতেও পারে। বাকি যেগুলো হয় ওগুলো আমার তরফ থেকে পূরণ করতে হবে। আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা পরিশোধ করব। মেবি আমারও এটা বলা উচিত ছিল। বোর্ড আমাকে যেটা নিয়ম অনুযায়ী বলেছে, এইভাবে ফরম্যাটটা ফিল আপ করে দেন, উই উইল মেক পেমেন্টস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করেন, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। যেহেতু উনি চলে গিয়েছিলেন, এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল। আর পারভেজ ইমনেরটা আমি আগেও বলেছি, কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি।
12তম আসরে বিতর্কমুক্ত থাকতে চাইছে ক্রিকেট বোর্ড। স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে হবে আসর। ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে 5 বছরের জন্য। আস্থা হারানো সামির কাদের চৌধুরীর সেখানে জায়গা করে নেওয়া দুঃসাধ্য, যদিও আশা ছাড়েননি চিটাগং কিংসের স্বত্বাধিকারী। 100-200 কেন, যাদের 1000 কোটি টাকা আছে তাদের আসা উচিত। ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট। আমার ইচ্ছা এখনো আছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অবশ্যই আছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ার কাপের আগে জাপানে সিনিয়র দলের সঙ্গে 1 মাসের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে জুনিয়ররাও। এছাড়া নারী ফুটবল দলের জন্য আন্তর্জাতিক মানের প্র্যাকটিস ফ্যাসিলিটির ব্যবস্থার জন্য সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাফুফে নারী উইংস চেয়ারম্যান। প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় আফিদাদের এই অর্জন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, হাতছানি দিচ্ছে বিশ্বকাপে খেলারও। যদিও ধীরে চলো এগোনোর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বয়সভিত্তিক দলের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে সাগরিকাদের সংবর্ধনা দেবে বাফুফে। আমরা একটা প্ল্যান করছি, অফকোর্স তাদেরকে আমরা রিসেপশন দেবো, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দে আর দ্য উইনিং টিম। ফার্স্ট টাইম হিস্ট্রিতে তারা আন্ডার-20 লেভেল আমরা কোয়ালিফাই করেছি। ডেফিনেটলি উইল গিভ দেম এ ডিউ রিসেপশন, এবং আমি বিশ্বাস করি তাদেরকে সেটা অবশ্যই একটা উৎসাহ হিসেবে কাজ করবে, এবং ইনশাল্লাহ তাদের এখন অনেক কাজ। সত্যি কথা, আমাদের আন্ডার-20 এবং ন্যাশনাল টিমের অনেক বড় একটা চ্যালেঞ্জ। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় দায়িত্ব বেড়েছে বাফুফে নারী উইংসের। ডাবল মিশন সামনে রেখে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে চলছে আলোচনা। ইতিবাচক সাড়া পেলে এশিয়ান কাপের আগে জাপানে 1 মাস সিনিয়রদের সঙ্গে ক্যাম্প করবে জুনিয়ররা। নারী ফুটবল দলের শক্তিশালী পাইপলাইন বয়সভিত্তিক দলের সাফল্য সহজ করে দিয়েছে বলে মনে করেন নারী উইংস চেয়ারম্যান। জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম 2টা জিনিস, একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং। তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়ে দিয়েছে, কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না। আর ট্রেনিংটা আমরা করব। ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম, আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা 2টাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। নানা সংকটের মাঝেও নারী ফুটবলারদের একের পর এক সাফল্যে গর্বিত ফুটবল ফেডারেশন। তবে বিশ্বমানের ফুটবল দলগুলোর সঙ্গে টেক্কা দিতে প্রয়োজন আধুনিক প্র্যাকটিস ফ্যাসিলিটি। এতে সরকারকে এগিয়ে আসার আহ্বান মাহফুজা আক্তার কিরণের। প্রত্যেক দেশেরই গভর্নমেন্টে একটা হিউজ বাজেট থাকে ফুটবলের জন্য, বাংলাদেশে সেটা নেই। বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায়। আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার, যেখানে মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে, ওরা একটা ভালো জায়গাতে থাকবে, যেখানে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, মাঠ থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবে। আমরা তো ঠিকমতো প্র্যাকটিসই করতে পারি না, আমাদের তো মাঠই নেই। দলের শক্তিমত্তা বাড়াতে অস্ট্রেলিয়া সফরের আগে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে যোগ দিবেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। এছাড়া বয়সভিত্তিক দলের জন্য অ্যাস্টন ভিলার এক ফুটবলারকে নিয়েও কথা চালিয়ে যাচ্ছে বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক ধাপে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ ইউক্রেন ও ইউরোপের ফুটবলারদের নিয়ে বেশ শক্তিশালী, তবে দিয়াবাতে মোরসালিনদের নিয়ে আশাবাদী মারুফুল হক। মুরাসের পরিকল্পনা ধ্বংস করে জয় দিয়ে গ্রুপ পর্ব নিশ্চিতের লক্ষ্য তার। অন্যদিকে ঢাকার তীব্র গরম কিছুটা সমস্যা তৈরি করলেও এএফসি কাপে নিজেদের অভিষেক ম্যাচ জয়ে রাঙাতে চান মুরাস কোচ পুচকভ সের্গেই। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। পশ্চিম আকাশে সূর্য তখন প্রায় অস্ত গেছে, তবে তখনও নিজেদের মাঠে অনুশীলনে ঢাকা আবাহনী সন্ধ্যা পর্যন্ত টানা অনুশীলনে শিষ্যদের দুর্বলতার জায়গাগুলো খুঁজে নেয়ার চেষ্টা করেছেন দেশসেরা কোচ মারুফুল হক। এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আকাশী নীল। এএফসির আসরে সমৃদ্ধ ইতিহাস আছে আবাহনীর। 2019 সালে এএফসি কাপের ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালের প্রথম লেগে জাতীয় স্টেডিয়ামে 4-3 গোলে জিতলেও পিয়ং ইয়ংয়ে ফিরতি লেগে হেরে প্রথমবারের মতো ফাইনালে ওঠা হয়নি আকাশী নীলদের।
রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ সংকটে আছে আবাহনী। এর মাঝেও সবশেষ মৌসুমে লিগে রানার্স আপ হয়েছে তারা। মোরসালিন, আলামিন, কাজিম শাহ, সুশান্ত ত্রিপুরাদের দলে ভিড়িয়েছে আবাহনী। একমাত্র বিদেশি মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। সে তুলনায় বেশ শক্তিশালী মুরাস ইউনাইটেড। প্রতিপক্ষ ঠিক হওয়ার পর ২৬ দিন অনুশীলনের জন্য পেয়েছেন মারুফুল হক। তাদের লাস্ট ৭টা-৮টা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। আমি চাচ্ছি যে মেন্টালি যাতে সাইকোলজিক্যালি যেন তারা এটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং যে জিনিসটা হলো, একটা জিনিস হলো আপনার সৃষ্টি করার থেকে ধ্বংস করা সহজ, তো আমি সেই পথেই আগাচ্ছি আর কি। প্রতিপক্ষ মুরাস ইউনাইটেডের এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে এএফসি কাপে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি গত বছর জয় করেছে কিরগিজ কাপের শিরোপা। ইউক্রেনের দিমিত্রি ওরেস্তো, আন্দ্রিয়া বাতসুলারা আবাহনী ম্যাচে হতে পারেন তুরুপের তাস। ক্লাবের অর্ধেক ফুটবলারই বিদেশি আর অর্ধেক স্থানীয়। খেলায় তাদের পুরোপুরি ইউরোপের ধাঁচ। আবাহনীকে সমীহ করলেও অভিষেক ম্যাচে জয় চান পুচকভ সার্ভেই। মুরাসকে হারিয়ে জয় দিয়ে ঘরোয়া মৌসুম শুরুর লক্ষ্য মারুফুল হকের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রতিভা থাকা সত্ত্বেও বসুন্ধরা কিংসে ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পাননি শেখ মোরসালিন। স্বপ্ন বাস্তবায়নে ঢাকা আবাহনীতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আক্রমণ ভাগের নির্ভরতার প্রতীক। এএফসি কাপে মুরাস ইউনাইটেড শক্তিশালী হলেও আকাশী নীলদের সামর্থ্যে আস্থা রাখছেন তিনি। নিজেকে উজাড় করে দিয়ে আবাহনীকে জয় উপহার দেওয়ার লক্ষ্য মোরসালিনের। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন এই ফরওয়ার্ড। সিঙ্গাপুর ম্যাচের ক্ষত ভুলে হোম ও অ্যাওয়ে ২ পর্বেই জয় পাবে বাংলাদেশ, আশা তার। এএফসি চ্যালেঞ্জ লিগের হাই ভোল্টেজ ম্যাচ আবাহনীর সামনে। সে ম্যাচ সামনে রেখে আমরা কথা বলবো দলের প্রাণভোমরা আক্রমণ ভাগের খেলোয়াড় শেখ মোরসালিনের সঙ্গে। আমরা জানবো তার লক্ষ্য এবং সামনে জাতীয় দলের ম্যাচ আছে, আমরা সে বিষয়ে কথা বলবো মোরসালিনের সঙ্গে। মোরসালিন, মুরাস ইউনাইটেড কি লক্ষ্য নির্ধারণ করেছেন এই ম্যাচ নিয়ে? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ আমাদের এফসির। সো আমরা সবাই খুবই মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার ম্যাচটা ভালোভাবে শেষ করার জন্য এবং পজিটিভ রেজাল্টের জন্য সবাই খুবই প্রিপেয়ার। কোচ লাস্ট আমরা 20 to 25 ডেজ ট্রেনিং করেছি এখানে। সো আমি বলবো প্রিপারেশন খুবই ভালো। কি মনে করছেন যে আপনি দলকে কতটুকুন ভূমিকা রাখতে পারবেন? অ্যাকচুয়ালি আমাদের টিমে তো শুধু ফরেন প্লেয়ার একজন, সুলেমান দিয়াবাতে। সো আমি মনে করি এটা আমরা যারা লোকাল যারা আছে আমাদের জন্য একটা পজিটিভ দিক, যে আমরা সুযোগ পাচ্ছি, আমরা শো করতে পারবো, আমরা শো করার টাইম পাবো। সো আমি মনে করি এটা যদি আমরা আমি যদি পজিটিভলি নিতে পারি বা আমরা পজিটিভলি নিতে পারি যে হ্যাঁ একটা বেস্ট অপরচুনিটি আমাদের জন্য, সো আমি মনে করবো অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবো। এমনি প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড কেমন মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই ওরা স্ট্রং টিম, ওরা খুবই ভালো টিম। ওদের অনেক ফরেন প্লেয়ার আছে, ওদের লোকাল প্লেয়ার আছে, ওদের সমন্বয় করে খুবই ভালো টিম। তো আমরা আসলে ওদের নিয়ে আমরা অনেক স্টাডি করছি। সো আমরা কোচ যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যদি আমরা ওইভাবে ফলো করতে পারি ম্যাচের মধ্যে, আমার মনে হয় না আমরা বুঝতে পারবো যে ওরা ওই রকম ভালো টিম বা কি। আমরা আমাদের খেলাটা জাস্ট খেলবো, দ্যাটস ইট। জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মতো দলের সঙ্গে খেলা তো কতটুকুন স্বপ্ন তো নিশ্চয়ই দেখেন? না, সেটা অবশ্যই, যেহেতু ন্যাশনাল টিমের খেলা আছে সামনে হংকংয়ের সাথে, খুবই ভাইটাল ম্যাচ। আমাদের ম্যাচটা যেভাবে হোক জিততে হবে। সো ওইটার প্রিপারেশন তো অবভিয়াসলি থাকে মনে মনে, বাট আমাদের কি ডে বাই ডে যাইতে হয়, সামনে কিছু ম্যাচ আছে। সো অবশ্যই স্বপ্ন যে ওই ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে, যেহেতু লাস্ট ম্যাচটা আমরা জিততে পারিনি, একটা মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে। সো চেষ্টা থাকবে যেভাবে হোক ওই ম্যাচটা জেতার জন্য এবং বাকি যেই ম্যাচগুলো আছে ওইভাবে খুব ভালোভাবে শেষ করার জন্য। আমরা শুনছিলাম শেখ মোরসালিনের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। মুরাস ইউনাইটেড যতই শক্তিশালী হোক না কেন, শেখ মোরসালিন আমাদের জানাচ্ছিলেন যে সামর্থ্যের সেরাটা দিতে পারলে জয় অবশ্যই পাবে আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।